কিছু যাত্রী নিয়ে এই বিমানটা এমন একটা জঙ্গলে আছড়ে পড়ে যেখানে তাদের উপর একটার পর একটা ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করতে থাকে, যার কারণে এখান থেকে পালানো হয়ে পড়ে বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু শেষ পর্যন্ত কি এই জঙ্গল থেকে তারা পালাতে পেরেছিল? এইরকমই ইন্টারেস্টিং একটা মুভির গল্প আজকে আপনাদের বলবো, যার শেষটা সত্যি আপনাকে চমকে দিবে। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই এই বিমানটা একটা ঝড়ের মধ্যে পড়ে গেছে, আর বজ্রপাতের কারণে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তো এই বিমানে আমরা দেখতে পাই হাওরেন নামের এই লোকটাকে, যার ঋণের বোঝা এত বেশি হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করার প্রস্তুতি নেয়। কিন্তু কোনো একটা কারণে সে সেখান থেকে ফিরে আসে, আর তখন বিমানের মধ্যে অক্সিজেন মাস্কও নেমে আসে। তাই তাড়াহুড়ো করে সবাই অক্সিজেন মাস্ক পরে নেয়। তখন হাওরেনের পাশে বসে থাকা এই লোকটা তাকেও অক্সিজেন মাস্ক এগিয়ে দেয়, কিন্তু হাওরেন মনে মনে ভাবে এত ঋণের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। তাই অক্সিজেন মাস্ক না পরে সে সিটের মধ্যে শক্ত হয়ে বসে থাকে, আর এক পর্যায়ে অক্সিজেনের অভাবে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় একটা গভীর জঙ্গলে সে পড়ে আছে, আর তাদের বিমানের অধিকাংশ মানুষই মারা গিয়েছে। যে লোকটা হাওরেনকে অক্সিজেন মাস্ক এগিয়ে দিয়েছিল সেই লোকটাও এই পৃথিবীতে আর নেই। তো হাওরেন দেখতে পায় এই মেয়েটা একটা ছেলেকে বিমানের নিচ থেকে টেনে বের করার চেষ্টা করছে। তখনই বিমানের উপর থেকে একটা ধাতব বস্তু ছেলেটার উপর প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু হাওরেন ছেলেটাকে বাঁচিয়ে নেয়। তো তখনই বিমানের এক যাত্রী সবাইকে বলে বিমানটা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে, তাই আমাদের উচিত এখান থেকে চলে যাওয়া। আর এই লোকটার কথা শুনে সেখান থেকে সবাই চলে যেতে শুরু করে, আর সবাই মিলে নিরিবিলি একটা জায়গায় বসে। তখন এই ছেলেটা দেখতে পায় তার ফোনের মধ্যে কোনো সিগন্যাল নেই, আর তারা বুঝতে পারছিল না যে তারা পুঁতে এসে পড়েছে। তখন এই মোটা লোকটা দাঁড়িয়ে সবাইকে বলে আমাদের কারো ফোনে সিগন্যাল নেই, আর আমার মনে হয় না এখান থেকে বেরোবার কোনো রাস্তা আছে। আমাদের একমাত্র উপায় হলো বিমানের ককপিটে গিয়ে রেডিও ট্রান্সিভার খুঁজে বের করা আর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে সাহায্য চাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে বেঁচে থাকা, তাই সবার উচিত যতটা সম্ভব অতিরিক্ত শক্তি খরচ না করেই খাবার এবং পানির খোঁজ করা। তো কথা বলতে বলতে সে দেখতে পায় তার পাশের একটা গাছে একটা ফল ঝুলে আছে। এটা থেকে সে ফলটা গাছ থেকে ছিঁড়ে তার হাতে নিয়ে নেয়, আর বলে আমার মনে হয় এই জঙ্গলে প্রচুর বন্যফল রয়েছে, আর এই ফলটা মনে হয় অনেক সুস্বাদু হবে। এটা বলে সে যখনই ফলটার মধ্যে হাত দিয়ে জোরে একটা থাপ্পড় দেয়, সাথে সাথে ফলটা বিস্ফোরিত হয়ে যায়। তখন লোকটার মুখের মধ্যে এই ফলটার রস লাগে, আর তার মুখের চামড়া গলে যেতে শুরু করে, যার কারণে সেখানে এই লোকটার মৃত্যু হয়। এটা থেকে সেখানের সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তো সবার ভয় পাওয়া দেখে এই লোকটা সবাইকে সান্ত্বনা দিয়ে বলে আমাদের বিমানের কাছে পৌঁছাতেই হবে। আমরা বিমান থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু আমরা সহজে হাল ছাড়বো না। তাই সবাই মিলে প্রস্তুতি নাও সেখানে যাওয়ার জন্য। লোকটার কথা শুনে সবাই দাঁড়িয়ে যায়, আর লোকটাও হাঁটতে শুরু করে। কিন্তু তখনই একটা রাক্ষসে গাছ লোকটাকে খেয়ে ফেলে, আর এটা দেখে তো সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। তখন তারা দেখতে পায় তাদের আশেপাশে এরকম আরো অনেক গাছ রয়েছে, আর সেই গাছগুলো তাদের উপর আক্রমণ করে। তাই তারা সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে অনেককেই গাছটা খেয়ে ফেলে। তো হুট করেই হাওরেন এই রাক্ষসে গাছটার সামনে পড়ে যায়, আর তখনই তার মনে পড়ে সবার অপমানের কথা। টাকা না থাকলে যে কত মানুষ কত রকমের কথা শোনাতে পারে সেটা হাওরেন ভালো করেই উপলব্ধি করেছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এই রাক্ষসে গাছটার কাবার হয়ে যাবে। কিন্তু এই ছেলেটা হাওরেনকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। তাই বাধ্য হয়ে হাওরেন আবার তাদের সাথে দৌড়াতে থাকে, আর এক পর্যায়ে তারা একটা পাহাড়ের চিপা রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। তখন এই লোকটা তার ক্যামেরা দিয়ে চারপাশের ছবি তুলছিল। এটা থেকে এই ছেলেটা বলে এখনকে ছবি তোলার সময়, যে কোনো সময় তুমি মারা যেতে পারো। তো কথা বলতে বলতে তারা এগিয়ে যায়, আর হুট করেই এই ছেলেটাকে কি যেন একটা উপরের দিকে টেনে নেয়। এটা থেকে এই ছেলেটা দৌড়ে গিয়ে সবাইকে বলে যে তার সামনে একটা ছেলেকে কি যেন একটা উপরের দিকে টেনে নিয়ে গিয়েছে, কিন্তু তার কথা কেউই বুঝতে পারছিল না। আর তখনই তাদের সামনেই এই ছেলেটাকেও একটা ভয়ঙ্কর প্রাণী তার জিভ দিয়ে টেনে নিয়ে গিলে ফেলে, আর এরকম আরো অনেক প্রাণী তাদের উপর আক্রমণ করে। তো দৌড়ানোর সময় এই মোটা লোকটা একটা পাহাড়ের চিপায় আটকে যায়, তাই এই ছেলেটা লাথি দিয়ে তাকে ভিতরে ঢুকানোর চেষ্টা করে, আর কয়েকবার লাথি দেওয়ার পর ফাইনালি সে চিপা থেকে বেরিয়ে যায়। কি ভাবছেন সে মোটা হয়ে বিপদে পড়েছে? মোটেও না, একটু অপেক্ষা করেন, সামনে আরো টুইস্ট আছে। তো সবাই যখন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল তখন এই মোটা লোকটাকেও প্রাণীটা জিভ দিয়ে ধরে ফেলে।
কিন্তু সে অতিরিক্ত ভারী হওয়ার কারণে প্রাণীটা তাকে টেনে নিতে পারে না আর তাকে ছেড়ে ঝাং নামের এই মেয়েটাকে ধরে ফেলে। তো অনেক কষ্টের পর হাওরেন মেয়েটাকে তো বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু প্রাণীটা তাকে টানতে শুরু করে। আর এরই মধ্যে আরেকটা প্রাণীও সেখানে চলে আসে আর দুইটা মিলে হাওরেনকে পেছন থেকে টানতে থাকে। মেয়েটা অনেক চেষ্টা করছিল হাওরেনকে ধরে রাখার জন্য, কিন্তু দুইটা প্রাণীর সাথে মেয়েটা পেরে উঠে না আর হাওরেনও তার হাত থেকে ছুটে যায়। কিন্তু মোটা লোকটা হাওরেনকে ধাক্কা দিয়ে প্রাণীটার কাছ থেকে ছাড়িয়ে নেয় আর সেখান থেকে তারা পালাতে শুরু করে আর উঁচু উঁচু কিছু ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু এই মোটু উঁচু উঁচু ঘাসের মধ্যে আবারও হারিয়ে যায় আর চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। তাই হাওরেন আর জাং মিলে তাকে খুঁজতে এগিয়ে যায়। তো জাং হাওরেনকে বলে, আমি তোমার বাসায় গিয়েছিলাম, তোমার ভাই আমাকে সবকিছু বলেছে। আসলে জাং হাওরেনের প্রাক্তন ছিল, কিন্তু কোনো একটা কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তো তখন হাওরেন কথা ঘুরিয়ে বলে, এখান থেকে চলো, আমাদের তাকে আগে খুঁজতে হবে। তো এইদিকে এই মোটু আন্দাজ করছিল যে তাকে কেউ ফলো করছে, তো সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে আর সবাইকে পেয়ে যায়। তখন সে বলে, আমাকে কিছু একটা ফলো করছে। কথা বলতে বলতে একটা ছেলেকে বিশাল একটা সাপ গিলে নেয়। তাই আবারও তারা সেখান থেকে পালিয়ে এসে জঙ্গলের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে আর তাদের পিছু পিছু সেই সাপটাও সেখানে চলে আসে। এদিকে সাপটা জাংকে প্রায় দেখেই ফেলছিল, তাই হাওরেন আর মোটা লোকটা মিলে একটা বুদ্ধি করে। তারা সেখানে দেখতে পায় অনেক বিস্ফোরক ফল গাছে ঝুলে আছে। তখন হাওরেন দাঁড়িয়ে সাপটাকে ডাকতে থাকে। যখন এই সাপটা হাওরেনকে খাওয়ার জন্য এগিয়ে আসে, তখন মোটা লোকটা একটা বিস্ফোরক ফল গাছের দিকে ছুঁড়ে মারে, যার কারণে গাছে থাকা সব ফল একসাথে ফাটতে থাকে আর সেই বিষাক্ত তরলগুলো সাপের উপরে পড়ে যায় আর সাপটা সেখান থেকে পালিয়ে যায়। তখন তারা সবাই মিলে পরামর্শ করে, আজকে মনে হয় আমরা আর বিমানের ককপিটে পৌঁছাতে পারবো না, তাই আমাদের এখন বিশ্রামের জন্য একটা নিরাপদ জায়গা খোঁজা উচিত। তো তারা সবাই মিলে রাতের বেলায় একটা গুহায় আশ্রয় নেয়। তখন হাওরেন কিছু লাকড়ি এনে জমা করে আর গাও নামের এই লোকটা পাথর দিয়ে ঘষে ঘষে আগুন ধরানোর চেষ্টা করছিল। তখন হাওরেন তার গলায় থাকা লকেটটা লোকটাকে দেয়। আসলে এই লকেট ঝাং তাকে গিফট দিয়েছিল। তো এইদিকে লকেটটা দিয়ে পাথরের মধ্যে ঘষে ঘষে লোকটা আগুন তুলে ফেলে আর লকেটটা হাওরেনকে দিতে চায়। তখন হাওরেন বলে, এটা আমার দরকার নেই, এটা আমার কোনো কাজেই আসে না। তখন লোকটা বলে, এটা তোমার কাছে রাখো, এটা তোমার মঙ্গল বয়ে আনবে। তো তারা যখন একসাথে বসে কথা বলছিল, তখন লাজুন নামের এই ছেলেটা দেখতে পায় কিছুটা দূরে একটা আলো দেখা যাচ্ছে। তখন তারা সবাই ভাবে হয়তো উদ্ধারকারী দল তাদের সাহায্য করতে এসেছে, কিন্তু লাজুন সেখানে একা যেতে ভয় পাচ্ছিল। তাই হাওরেন বলে, চলো আমি তোমার সাথে যাব। আর তাদের সাথে এই লোকটাও যায়। তো তারা গুহা থেকে বেরিয়ে চারপাশ দেখতে থাকে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছিল না। আর হঠাৎই তাদের সামনে ব্যাঙের মতো দেখতে এই বিশাল প্রাণীটা আক্রমণ করে। আর গুহা থেকে তারা যে লাইটটা দেখতে পাচ্ছিল, আসলে এটা এই প্রাণীটার মাথায় লাগানো একটা বাল্ব ছিল, যেটার মাধ্যমে এই প্রাণীটা রাতের বেলায় শিকার করত। তো তাদের উপর যখন এই প্রাণীটা আক্রমণ করে, হাওরেন আর লাজুন একটা পাথরের চিপায় লুকিয়ে পড়ে। এদিকে প্রাণীটাও তাদের খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তখন এই লোকটার সুটকেস প্রাণীটার পায়ের নিচে পড়ে যায় আর লোকটাও তার সুটকেসটা নিতে টানাটানি শুরু করে। তখন প্রাণীটা লোকটাকে দেখে ফেলে আর সাথে সাথেই খেয়ে নেয়। তো লাজুন আর হাওরেন বুঝতে পারে যে কোনো সময় এই পাথরটা ভেঙে যেতে পারে। তখন লাজুন হাওরেনকে বলে, এভাবে আমরা বাঁচতে পারবো না, আমরা একটা কাজ করতে পারি, তুমি একদিকে দৌড়াও আর আমি আরেক দিকে দৌড়াবো, হয়তো দুইজনের মধ্যে একজন হলেও বেঁচে থাকবো। তো লাজুনের কথা মতো হাওরেন দৌড় দেয় ঠিকই, কিন্তু লাজুন তার সাথে বিশ্বাসঘাতকতা করে আর সেখানে এসে বসে থাকে। তো প্রাণীটা যখন হাওরেনকে খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন বিশাল একটা সাপ এই প্রাণীটাকে গিলে ফেলে। এইদিকে লাজুন দৌড়ে সেই গুহায় চলে যায় আর সবাইকে বলে, আমার চোখের সামনে তাদের দুইজনকে একটা প্রাণী খেয়ে ফেলেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাওরেনও সেখানে চলে আসে। তবে লাজুনের বিশ্বাসঘাতকতার কথা সে কাউকে বলে না। তো পরদিন সকালে তারা আবার রওনা হয় সেই বিমানটার কাছে যাওয়ার জন্য, কিন্তু আবারও তাদের উপর এই ভয়ানক সাপটা আক্রমণ করে। তাই আবারও নিজের প্রাণ বাঁচাতে সবাই প্রাণপণ দৌড়াতে শুরু করে। আর তারা এমন একটা খাদের কাছে চলে আসে যেখানে ঠিকমতো দাঁড়ানো যায় না। তো এখানে এসে ঘাও, লাজুন আর হাওরেন তারা তিনজনই পা পিছলে ঝুলে যায়। আর তখন সাপটাও খাদের মধ্যে চলে আসে। তাই লাজুন তার হাত থেকে গাওকে ছেড়ে দেয়। এটা দেখে তো হাওরেনের মনে আরো খুব জমতে থাকে। হাওরেন মনে মনে ভাবে, সে কাল রাতেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর আজ গাওকে সাপের মুখে ছেড়ে দিল। তো এটা ভেবে হাওরেন লাজুনকে প্রায় ছেড়ে দিচ্ছিল, কিন্তু ঝাংয়ের অনুরোধে সে লাজুনকে উপরে টেনে তুলে আর কোনো রকমে তারা সেখান থেকে পালিয়ে চলে আসে।
তখন হাওরেন লাজনকে একটা ঘুষি মেরে জিজ্ঞাসা করে তুমি কেন তাকে ছেড়ে দিলে, কিন্তু লাজন কোনো উত্তর দিতে পারে না। আর অনেক কষ্টের পর ফাইনালি তারা বিমানটার কাছে পৌঁছে যায়। তখন এই কেবিন ক্রু দেখতে পায় কেউ একজন পাইলটের সিটের মধ্যে বসে আছে। তো সে যখন তাকে ডাকতে যায় তখন সবাই চিৎকার দিয়ে ওঠে। আসলে এটা পাইলটের রক্তাক্ত লাশ ছিল। তো হুট করে ভয় পাওয়ায় এই কেবিন ক্রু যখন বিমানের ককপিটে পড়ে যায় তখন ভুলবশত বিমানের পাওয়ার সাপ্লাই অ্যাক্টিভ হয়ে যায় আর বিমানের একটা ইঞ্জিন কাজ করা শুরু করে। কিন্তু তারা এখানে রেডিও ট্রান্সিভারটা খুঁজে পাচ্ছিল না। আর ঠিক তখনই হাওরেন ট্রান্সিভারটা দেখতে পায় আর সেটা আনার জন্য নিচে নেমে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো রেডিও ট্রান্সিভারটা কাজ করছিল না। আর তখনই হাওরেন দেখতে পায় বিশাল একটা সাপ বিমানটাকে পেঁচিয়ে ধরে রেখেছে। আসলে তাদের বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যেখানে এই বিশাল সাপগুলোর বাসা ছিল। তো সাপটা হাওরেনকে দেখা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাই নিজের প্রাণ বাঁচাতে হাওরেন বিমানের ভাঙা দরজার নিচে আশ্রয় নেয় আর তাকে বাঁচাতে ঝাং সেখানে চলে আসে। কিন্তু এত বড় একটা সাপের সাথে সে একা কি করবে, তাই হাওরেন তাকেও বিমানের দরজার নিচে টেনে নেয়। আসলে বিমানের দরজাটা অনেক ভারী হওয়ার কারণে সাপটা তাদের কিছুই করতে পারছিল না। আর তখনই গর্ত থেকে আরো দুইটা সাপ বেরিয়ে আসে। এসব দেখে লাজন বিমানের পাকার উপর উঠে যায় আর জোরে জোরে শব্দ করতে থাকে, যার কারণে সাপগুলো তার দিকে তেড়ে যায়। তখন সে চিৎকার করে কেবিন ক্রুকে বলে বিমানের ইঞ্জিন চালু করার জন্য। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, তখন বিমানের ইঞ্জিনটা চালু হয় না। এইদিকে সাপগুলো তার কাছে না গিয়ে বিমানের ভিতরে চলে আসে আর তাদের তিনজনকেই কামড়ে ফেলে আর তার দিকে এগুতে থাকে। তখন কেবিন ক্রু রক্তাক্ত শরীর নিয়ে সবাইকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে। এমন সময় বিমানের ইঞ্জিনটাও চালু হয়ে যায় আর সাপগুলো ব্লেন্ডারের মতো টুকরো টুকরো হয়ে যায়। তো সবকিছু শান্ত হওয়ার পর লাজন হাওরেনকে বলে গাওকে সে নিজের ইচ্ছায় ছাড়েনি। আসলে গাও নিজেই তাদের বাঁচানোর জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তো কথা বলতে বলতে গর্ত থেকে আরো একটা বিশাল সাপ বেরিয়ে আসে আর লাজনকে গিলে ফেলে। এসব দেখে হাওরেন জাংকে নিয়ে দৌড়ে বিমানের ভিতর চলে আসে আর সাপটাও বিমানটাকে পেঁচিয়ে ধরে। তাই হাওরেন একটা কোরাল হাতে নিয়ে বিমানের ফুয়েল ট্যাঙ্ক লিক করে দেয়, যার কারণে জেট ফুয়েল নিচের দিকে গড়িয়ে পড়তে শুরু করে। এই সুযোগে হাওরেনও বিমান থেকে নেমে পড়ে আর একটা পাথরের চিপায় আশ্রয় নেয় আর সাপটাও তাদের ফলো করতে থাকে। তখন সাপটার সারা শরীরে জেট ফুয়েল লেগে যায়। এমন সময় হাওরেনের মনে পড়ে গাওয়ের কথা। গাও এই লোকেটা দিয়েই আগুন তুলেছিল আর সে বলেছিল এই লোকেটা তোমার মঙ্গল বয়ে আনবে। তাই হাওরেন লোকেটা পাথরের মধ্যে ঘষে সাপটার মুখের ভিতর ছুঁড়ে মারে আর জেট ফুয়েলের কারণে সাপটা সম্পূর্ণ পুড়ে যায়। এমন সময় রেডিও ট্রান্সিভারটাও কাজ করতে শুরু করে আর উদ্ধারকারী দলের একজন হাওরেনকে জানায় যে তারা তাদের উদ্ধার করতে আসছে। আর এভাবেই আজকের এই দুর্দান্ত মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভির গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।